ওকে, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। কেমন আছেন সবাই? হোপ ইউর এভরিওয়ান ইজ ডুইং গুড। আচ্ছা, রেকর্ডিং কি স্টার্ট হয়েছে? ওকে, হ্যাঁ, রেকর্ডিং ইজ ডান। পারফেক্ট। ওকে, সো আজকের ক্লাসটা স্পেশালি আমার নেওয়ার কথা ছিল না, বাট স্টিল আই জাস্ট ওয়ান্টেড টু সি দ্য প্রোগ্রেস অ্যান্ড এভরিথিং, হাউ উই আর ডুইং, স্টার্টিং ফ্রম প্রোডাক্ট রিসার্চ। আমরা কোন কোন স্ট্র্যাটেজি শিখলাম এবং এই স্ট্র্যাটেজিগুলা আপনারা ঠিক মতো অ্যাবজর্ভ করতে পারছেন কিনা, এবং কার কি অবস্থা, এই জিনিসগুলো আসলে একটু আহ, ইয়া করার জন্য আজকে ক্লাসটা। সো আমি বেসিক্যালি প্রোডাক্ট রিসার্চ নিয়ে অল্প কিছু কথা বলবো, আর হচ্ছে বাট মেইনলি হচ্ছে যে আমি আপনাদের যদি কোনো কোয়েরি থাকে সেই কোয়েরিগুলো অ্যান্সার করবো, এবং আপনাদের ডিফিকাল্টিজ কোন কোন জায়গাতে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। বিকজ ফ্রম দ্য ডে ওয়ান আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ ইজ দ্য ওয়ান অফ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনার পুরো এন্টায়ার অ্যামাজন বিজনেসের জন্য। আপনার অনেক কিছু লাগে, ছোট ছোট অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে এই বিজনেসটা কানেক্টেড। সো প্রত্যেকটা ডট যদি কানেক্ট না করতে পারেন তাহলে পরে আপনার পুরা জিনিসটা কাজ করবে না। সো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। সো প্রোডাক্ট রিসার্চটা যদি আমরা ক্লিয়ারলি না বুঝি বা আমাদের এখানে যদি কোনো ল্যাকিংস থাকে, তাহলে পরে আমরা যেটা ফেস করব সেটা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য বিজনেসটা করা। বিকজ দেখা যাচ্ছে যে আপনি খুব ভালো পিপিসি শিখছেন, আপনি খুব ভালো ট্রাফিক আসতেছে, সবকিছু ঠিকঠাক। একটু মাইকটা বন্ধ করেন কাইন্ডলি সবাই। তো আপনি সবকিছু যতই ক্লিয়ারলি বোঝেন, ক্লিয়ারলি পারেন, প্রোডাক্টটা যদি ভুল হয় সেই ক্ষেত্রে বেসিক্যালি যত যাই করেন কোনো লাভ হবে না। এই জিনিসটা আমি বারবার বলতেছি। এবং প্রোডাক্ট রিসার্চ একটা ফ্রাস্ট্রেটিং একটা বিষয়। ফ্রাস্ট্রেটিং বলবো আমি এই সেন্সে যে আপনারা হয়তো অনেকেই প্রোডাক্ট রিসার্চ করবেন, ফার্স্ট ডেতে হয়তো পাবেন না, সেকেন্ড ডেতে পাবেন না, ফার্স্ট উইকে পাবেন না, এমনও হইতে পারে 3 সপ্তাহ পরে আপনার একটা ভালো প্রোডাক্ট পাইছেন। বাট এই 3 সপ্তাহ যে আপনার ধৈর্যটা ধরে রাখতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনারা যদি এই প্রসেসটাতে কমফোর্টেবল না হইতে পারেন, দিস উইল বি ডিফিকাল্ট। সো আই হোপ যে এখন পর্যন্ত আপনারা যেই টপিকগুলা কাভার এতক্ষণ পর্যন্ত হইছে, এত মানে প্রোডাক্ট রিসার্চের মধ্যে আমি যেটা জানলাম সেটা হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ ইজ ডান। এখন আপনাদের কাজ ছিল, হোমওয়ার্ক ছিল প্রোডাক্ট রিসার্চ গুলো করে জমা দেওয়া ফর ভ্যালিডেশন, যে আপনাদের প্রোডাক্ট রিসার্চটা আসলে কেমন হচ্ছে, প্রপার ওয়েতে হচ্ছে কিনা, বা আপনারা বুঝতেছেন কিনা এই জিনিসগুলো। সো আপনারা অনেকেই জমা দিচ্ছেন, আবার অনেকেই জমা দেন নাই। সো যারা জমা দেন নাই আমি শিওর যে তারা কমপ্লিট করতে পারেন নাই অথবা কমপ্লিট করার চেষ্টা করেন নাই। আর যারা জমা দিচ্ছেন, বেস্ট অফ লাক। তাদেরটা ভ্যালিডেট করে তাদেরকে জানানো হবে যে আসলে তাদের প্রোডাক্ট রিসার্চটা কেমন ছিল, বা আপনাদের কোন কোন জায়গাতে ইমপ্রুভ করতে হবে। সো ওকে, সো আপনারা একটু কাইন্ডলি বলেন যে যারা যারা জমা দেন নাই তারা কেন জমা দিতে পারেন নাই। লাইক তারা কি বুঝেন নাই কনসেপ্টটা, নাকি আহ, সময় করে উঠতে পারেন নাই? একটু চ্যাট বক্সে যদি আপনারা একটু একটু লিখেন আর কি, তাহলে আমার জন্য বেটার হইতো। আপনারা 2 মিনিট সময় পাবেন, 2 মিনিটের মধ্যে একটু লেখেন আর আমি একটা কন্টেন্ট বের করি।
ওকে, সো আমি আবার স্টার্ট করি। সো একজন লিখেছেন ওয়ান মোর উইক নেডেড, পারফেক্ট প্রোডাক্ট রিসার্চ বুঝেছে, আমি নেক্সট উইক সাবমিট করব, গুড প্রোডাক্ট। প্রোডাক্ট চুজ করতে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, প্রোডাক্ট চুজ করতে ডিফিকাল্ট হবেই। প্রোডাক্ট চুজ করতে যদি ডিফিকাল্ট না হইতো তাহলে পরে তো ভালো হইতো, আহ, মানে পুরো জিনিসটা খুব ইজি হয়ে যাইতো। প্রোডাক্ট রিসার্চটা ইজ ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, বাট এর মানেই না যে এটা ইম্পসিবল। লাস্ট উইক ধরে মাত্র 2টা প্রোডাক্ট পাইছি, বাট স্টিল কনফিউজড অ্যাবাউট দেম। ওকে, 2টা ক্লাস ফলো করতে পারি নাই, ক্লাস 3 সময় পাই না। ওকে, আন্ডারস্ট্যান্ড। আই ডিড ওয়ান অফ দিস উইক, ক্যান ফাইন্ড মোর। এখনো দেখতেছি অস্ট্রেলিয়া মার্কেট, দেখতেছি কম্পিটিটরস দের রিভিউ 100 200 500 আছে, কিন্তু কিওয়ার্ড সার্চ ভলিউম খুবই কম, লাইক পারফেক্ট স্টিল রিসার্চিং। ওকে, সো অনেকের অনেক প্রবলেম, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম। যেমন হচ্ছে যে একজন হচ্ছে অস্ট্রেলিয়ান মার্কেট নিয়ে রিসার্চ করতেছে। আমি বলবো যে অস্ট্রেলিয়ান মার্কেট ইজ গুড, বাট অস্ট্রেলিয়ান মার্কেটে আপনি খুব একটা ভালো ভলিউম পাবেন না। অস্ট্রেলিয়ার চেয়ে ইভেন বেটার মার্কেট হচ্ছে আপনার ইউএই মার্কেট, অস্ট্রেলিয়ার চেয়ে মাচ বেটার। আর যেখান থেকে আপনি ডেটাগুলো বের করতেছেন, লাইক ধরেন যে কোনো একটা টুল তো ইউজ করতেছেন আপনি ইয়া করার জন্য, কি বলে যে কিওয়ার্ড সার্চ ভলিউম, কিওয়ার্ডের সার্চ ভলিউম পাওয়ার জন্য কোনো টুল ইউজ করতেছেন, যে টুলগুলো আসলে আমি বলবো যে রিলায়েবল না। এখন পর্যন্ত কোনো টুল বের হয় নাই যারা হচ্ছে আপনাকে ক্লিয়ার ইয়া দিতে পারবে, কি বলে যে সার্চ ভলিউম দিতে পারবে, এটা সম্ভব না। এই জন্য হচ্ছে যে আপনাদের এরকম মনে হতে পারে। বাট আমি বলবো যে আপনারা যারা ইউএস মার্কেটে প্রোডাক্ট পাচ্ছেন না, গো ফর ইউকে মার্কেট, গো ফর জার্মানি মার্কেট, গো ফর স্পেন মার্কেট। এই 3টা মার্কেট সবার আগে এক্সপ্লোর করেন, ইউকে, জার্মানি, স্পেন। আমার বিশ্বাস যে আপনারা অনেক ভালো, অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন, মাচ মাচ বেটার। আর ইউএস এর মার্কেট এখন মানে কম্পারেটিভলি একটু স্যাচুরেটেড, যদিও আপনাদেরকে ইউএস মার্কেট দিয়ে শেখানো হয়েছে সো দ্যাট আপনারা কোর জিনিসটা শিখতে পারেন, যে প্রোডাক্ট রিসার্চের মেইন জিনিসটা। বিকজ অন্য মার্কেট, যে মার্কেটে কম্পিটিশন কম, সেই মার্কেটে যদি আমরা প্রোডাক্ট রিসার্চ দেখাই, তাহলে পারে আপনি আসলে কোর নলেজটা পাবেন না, ডিফিকাল্টিস গুলো ফেস করবেন না, আপনার মনে হবে এভরিথিং ইজ ইজি, কিন্তু এভরিথিং ইজ নট ইজি। সো ইউএস মার্কেটে যদি আপনি প্রোডাক্ট রিসার্চ শেখেন, তাহলে পারে এটা আপনি খুব ইজিলি রেপ্লিকেট করতে পারবেন আপনার ইউকে মার্কেট বা স্পেন মার্কেট, জার্মানি মার্কেট। आपको दूसरी औरत ढूंढ लेंगे, कैसे ढूंढेंगे दूसरी औरत? ভাই আপনারা একটু ওই যে মুভি টুভি দেখলে পরে একটু অফ করে রাখেন। দুসরি औरत কে ওই যে খুঁজতেছেন যারা, ও মাই গড ক্রেজি। সো আপনারা হচ্ছে যে এই জিনিসটা করেন, এই জিনিসটা করলে পারে আপনাদের জন্য বেটার হবে। সো আমি আজকে বেসিক্যালি যেটা দেখাবো সেটা হচ্ছে ইউকে মার্কেটটা আপনাদেরকে একটু দেখাবো, যে ভালো প্রোডাক্ট ইউকে মার্কেটেও আছে এবং ইউকে মার্কেটেও বিক্রি করা যায়। ওকে, আচ্ছা, আপনার অ্যাকাউন্ট হচ্ছে অস্ট্রেলিয়ান মার্কেট, তার মানে আপনি হচ্ছে বাংলাদেশে কারো একজন ট্রেনিং প্রোগ্রাম করছেন যিনি হচ্ছে অস্ট্রেলিয়ান মার্কেটে অ্যাকাউন্ট করে দেয়। আমার ধারণা, এটা আমি শিওর না, বাট আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনিওয়ানস নেম। অ্যাকাউন্ট করে দিয়ে, একটা কোশ্চেন ছিল। জি জি শিওর, আমি তো কোশ্চেন আনসার করার জন্য বসে আছি, প্লিজ। আমি যদি যে কোনো একটা মার্কেট নিয়ে কাজ করা শুরু করি, তাহলে তো ওইটা তো আমি সেম প্রোডাক্ট তো আমি সব মার্কেটের জন্যই পাবলিশ করতে পারবো পরবর্তীতে। পারবেন, কিন্তু ওই প্রোডাক্টটা সব মার্কেটের জন্য সুইটেবল কিনা এটা তো আপনি জানেন না। অ্যাকচুয়ালি যদি ইউএস মার্কেটে যদি ওটা স্যাচুরেটেড না হয়, ধরে নেওয়া যায় যে হলো বাকি মার্কেটগুলোতেও স্যাচুরেটেড না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ভেরি ট্রু। ইউএস মার্কেটে যদি কোনো প্রোডাক্ট স্যাচুরেটেড না হয়, নরমালি অন্য মার্কেটে স্যাচুরেটেড এগুলো হয় না। থ্যাংক ইউ। তো এরকম অনেক প্রোডাক্ট আপনারা পাবেন, যেই প্রোডাক্ট গুলা দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে ইউএস আপনার মানে প্রোডাক্টটা মনে হচ্ছে মোটামুটি বেশ ভালো, কিন্তু ইউএস মার্কেটে খুব স্যাচুরেটেড। জাস্ট সাথে সাথে আপনারা জার্মানিতে যান, ইউকে তে যান, স্পেনে যান, যে দেখেন ওই মার্কেট গুলোতে কি অবস্থা এবং ওই মার্কেট গুলোতে ডিমান্ড কি রকম। হ্যাঁ, এভাবেও কিন্তু আপনারা কি বলবো যে একটা ব্যাক স্ট্র্যাটেজি ফলো করতে পারেন।
এই জিনিসটা অনেক সময় কাজ করে। এমনও প্রোডাক্ট আমি অনেক সময় পাইছি যেটা হচ্ছে ইউএস মার্কেটে ভয়ঙ্কর রকম স্যাচুরেটেড, কিন্তু আমি সাথে সাথে দেখলাম যে ইউকে মার্কেট একদম পারফেক্টলি নাইস। হ্যাঁ, সো টেস্ট করার জন্য ইউএস মার্কেট ইজ নট এ গুড মার্কেট। ইউকে, জার্মানি, এই মার্কেট গুলো হচ্ছে এখন বেটার। 2016-17 সালে ইউকে মার্কেট খুব একটা ভালো ছিল না, মানে একেবারেই সেলস ভলিউম ছিল না। ইভেন এখন 4-5 বছর পরে এখন দেখতেছি যে আপনার 2015-16 সালে ইউএস মার্কেট যেরকম সুন্দর ছিল, ইউকে, জার্মানি, ফ্রান্স, স্পেন, তারপরে কানাডা, এই মার্কেটগুলা অনেক ভলিউম গ্যাদার করছে, অনেক ভলিউম রিচ করছে। সো এগুলো হচ্ছে তখনকার ইউএস এর মার্কেটের মতো সুন্দর কাজ করে এখন। সো আপনারা শিখতেছেন প্রোডাক্ট রিসার্চ ফর ইউএসএ, পারফেক্ট, গুড, বাট আপনারা কিন্তু অন্য মার্কেট গুলো আপনারা এক্সপ্লোর করেন। আচ্ছা, আমাদের এখানে আজকে কে আছে, ব্যাক এন্ডে কে আছে? ভাইয়া আমি নয়ন আছি। আচ্ছা, একটু দেখেন তো, সবার মাইক গুলো একটু বন্ধ করে দেন, সবার মাইক মনে হয় একটু পর পর ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, সবাইটা অফ করে আছে, জাস্ট যখন যারা জয়েন করতেছে তখন আর কি ওই যে না, এখানে চলে আমি আসতেছে। দেখতে পাচ্ছি যে যার মাইক করা নাই, F22 কে। ওকে, সো আমি আমার এখন স্ক্রিনটা একটু শেয়ার করব আপনাদের সাথে। আমি শিওর আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, সো এখানে আমরা যদি দেখি, আমি ইউকে মার্কেটে আছি এখন এই মুহূর্তে। সো ইউকে মার্কেটে আমি ধরেন হোম অ্যান্ড কিচেনে গেলাম। এটা খুবই একটা নর্মাল যে সবাই শুরুতেই হোম অ্যান্ড কিচেনে যায়, তো আমিও গেলাম। যাওয়ার পরে আমি একটু যদি গো থ্রু করি, আমি ট্রাইং টু ফাইন্ড সাম নিশ। ওকে, কি নিশ? ইউকেতে হচ্ছে বেড, লিনেন, আর্টওয়ার্ক, ক্লিনিং, ডিফিকাল্ট হয়ে যাবে ক্লিনিংটা, কুকিং এন্ড ডাইনিং। ওকে, বাথরুমের কি কি আছে দেখি। বাথ ট্রেপ, বাথ ক্যারি ব্রিজ। ওকে, ডিফিকাল্ট। What is this? Bathroom sink tap. বাথরুম সিঙ্ক ট্যাপস, সেটা কেমন দেখি। ও শিট, এখানে কেন আসছে সিঙ্ক ট্যাপস? এটা হচ্ছে বেস্ট সেলার। দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার দেখে মনে হতে পারে যে এটা তো অনেক স্যাচুরেটেড নিশ, কারণ এই যে এখানে দেখেন, এইটার আপনি দেখবেন রিভিউ, বাট দেখেন এটা কিন্তু সেম জিনিস না। এটা হচ্ছে ট্যাপ, সিঙ্ক ট্যাপ। আর আমরা যেটা দেখতেছিলাম সেটা ছিল বেসিন ট্যাপ, মিক্সার, মনোক্রোম, মানে সবাই শুধু কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে রাখছে আর কি। মানে আসলে যে প্রোডাক্ট কি, দুইটা একসাথে কম্বো না কি? না, এটা মোটামুটি কম্পিটিটিভ আছে, ভালো কম্পিটিটিভ আছে। এনিওয়ে, সো আমরা আরেকটা প্রোডাক্ট দেখি। ওকে, হোম অ্যাক্সেসরিজ।
এই যে এখানে আর্টিফিশিয়াল যে প্ল্যান্ট গুলো আছে, আর্টিফিশিয়াল প্ল্যান্ট গুলোর মার্কেট দেখবেন ইউএসএ তে একেবারে এমন স্যাচুরেটেড যে ইউ ক্যানট টাচ ইট, বাট এখানে আপনারা দেখবেন অনেক সহনীয় পর্যায়ে আছে এখন, রাইট? সো হোয়াট ইজ দিস প্যাম্পাস গ্রাস? জানি না প্যাম্পাস গ্রাস মানে কি। লেটস এক্সপ্লোর। Pampas grass lurch. জানি না, এটা আপনারা দেখতে পারেন। এই জিনিসটাও খুব একটা খারাপ না, বিকজ এখানে সেলার আছে অনেক, নতুন সেলারও আছে, কিন্তু কম্পারেটিভলি কম্পিটিশন অনেক কম মনে হচ্ছে, বেশ কম কম্পিটিশন। আপনাদের মেইন কম্পিটিটর হচ্ছে যে এই ভদ্রলোক, উনি 2000 মনে হয় 16, 17 বা 18 সালের দিকে লঞ্চ করছে। 600টা রিভিউ, তার লিস্টিংটা আমরা দেখব। তারপরেরটা হচ্ছে 145টা রিভিউ, সো নট এ বিগ ডিল। অ্যামাজন চয়েস, ওকে। উনি কবে লঞ্চ করছে? 2021-এ, মাত্র 1 বছর আগে। সো 1 বছরের মধ্যে বেস্ট সেলার হয়ে গেছে, 621টা রিভিউ কালেক্ট করছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এ প্লাস পেজ আছে, পারফেক্ট। এরকম একটা বিজনেস যদি আপনারা, এরকম একটা ব্র্যান্ড যদি লঞ্চ করে ফেলতে পারেন, বানায় ফেলতে পারেন, this is going to make you at least 200,000 to $250,000 per year profit, or could be in revenue. ওকে, আমরা এই স্টোরটা দেখি, তার সে আর কি কি সেল করে। এখান থেকেও আপনারা কিন্তু প্রচুর আইডিয়া পাবেন। দেখেন ওনারা সবকিছু হোম ডেকোর রিলেটেড, দে হ্যাভ আ লট অফ ডিফারেন্ট প্রোডাক্টস। দেখেন এই প্রোডাক্ট গুলো দেখেন, এটা হচ্ছে ওই একটা প্যাকেজ আর কি, লন্ড্রি 24 স্মল লন্ড্রি পেগ, সফট ক্লিপ। আচ্ছা, ক্লিপ থেকে শুরু করে দড়ি, এভরিথিং। এটা একটা ভালো প্রোডাক্ট মনে হচ্ছে, দেখা যাক। আর এটা হচ্ছে সিরামিকের প্রোডাক্ট এখন আপনারা না ধরাই ভালো, কারণ এটা হচ্ছে ভেঙে যাওয়ার চান্স আছে। এটা কি? বাবল ক্যান্ডেল। হোয়াট ইজ বাবল ক্যান্ডেল? তারপরে যারা ভালো যে স্টোর গুলো আছে তাদেরকে এক্সপ্লোর করবেন, দেখবেন যে প্রচুর আইডিয়া চলে আসবে আপনাদের। প্যাম্পাস মানে কি এগুলো? আচ্ছা, ওকে ওকে ওকে। হোম ডেকোর, ফক্স প্যাম্পাস, ভেসেল, সিজনাল ডেকোর। আমরা এটা দেখি, এটা হচ্ছে ক্লোথস পেগ ফর ওয়াশিং লাইন সেট। 29টা সেটের মধ্যে কি আছে? অনেক কিছু আছে, কাপড় শুকানোর জন্য যা যা লাগে, এভরিথিং। ওকে, 1,20,000। লন্ড্রি পেগ মার্কেটটা মনে হচ্ছে একদম নতুন, শিওর না। সব স্পন্সর্ড। এখন এটা কম্পারেটিভলি একটা নতুন নিশ, কারণ দেখেন এখানে যারা, এখানে এই কিওয়ার্ড দিয়ে যারা দিয়ে রাখছে তাদের দেখেন, এটা হচ্ছে জুটের 3000 রিভিউ, কিন্তু এটা মাত্র 2 টাইপ অফ প্রোডাক্ট, রাইট? আর এটা হচ্ছে 60 পিস, এটাও হচ্ছে শুধু ক্লিপ, কিন্তু এইটা মাল্টিপল প্রোডাক্ট দিয়ে একটা প্যাকেজ বানানো হয়েছে। সো এটা একটা স্ট্র্যাটেজি আর কি, যে ধরেন যে কাপড় শুকানোর জন্য যে ক্লিপ আছে, এই ক্লিপটা মার্কেটে স্যাচুরেটেড, তাহলে আপনি কি করতে পারেন? আপনি একটা সেট বানায় ফেলতে পারেন, যে ওইখানে
কাপড় শুকানোর জন্য আর কি কি জিনিস লাগে, একটা দড়ি লাগবে, তারপরে ডিফারেন্ট টাইপস অফ ক্লিপ লাগবে, বা আরো অনেক কিছু লাগে। এই সবগুলো জিনিস মিলে আপনি যখন একটা বক্স বানাইতে পারবেন, একটা প্যাকেজ বানাইতে পারবেন, সেট বানাইতে পারবেন, এই স্ট্র্যাটেজিটা এখন খুব ভালো কাজ করে। কারণ হচ্ছে যে অনেকেই সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আগে ব্যবসা স্টার্ট করতো, কিন্তু এখন হচ্ছে সেট নিয়ে করলে পারে কি হয়, এটা ইজি হয়, মানে কম্পিটিটরকে বিট করার জন্য খুবই ইজি। আমার মনে হচ্ছে এটা একটা ডিফারেন্ট প্রোডাক্ট এবং খুব বেশি স্যাচুরেশন নাই এই নিচটাতে, আপনারা দেখতে পারেন। তারপরে বাবল ক্যান্ডেল, বাবল ক্যান্ডেল আমি জানি না বাবল ক্যান্ডেলের কি অবস্থা। বাবল ক্যান্ডেল, বাবল ক্যান্ডেলও কম্পিটিশন খুব একটা নাই, খুব একটা কম্পিটিশন নাই, বাট এটাতে ট্রাফিক দেখতে হবে আর কি। ট্রাফিক দেখতে হবে যে বাবল ক্যান্ডেলের সার্চ ভলিউম কত আছে, যেগুলো সেগুলো আপনার বাবল ক্যান্ডেল না। ওকে, পারফেক্ট। এনিওয়ে, সো এটাই আর কি যে ইউকে মার্কেটের মজাটা হচ্ছে, ইউকে বা স্পেন এই মার্কেটগুলোর মজা হচ্ছে যে এখানে আপনি চাইলেই যে কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, যে কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন। মোস্ট অফ দেম আর লেস কম্পিটিটিভ, মোস্ট অফ দেম আর লেস কম্পিটিটিভ। সো আমরা আরেকটা ক্যাটাগরি দেখি, কি ব্যাপার, গার্ডেন অ্যান্ড আউটডোর। গার্ডেন অ্যান্ড আউটডোরে কি আছে? গার্ডেন অ্যান্ড আউটডোর নর্মালি স্যাচুরেটেড থাকে। ওকে, এনিওয়ে, সো আপনারা এইভাবে করতে পারেন। আর হচ্ছে যে একই সাথে এই সেম প্রোডাক্ট গুলা, যে প্রোডাক্ট গুলো ইউএস মার্কেটে আছে সেই প্রোডাক্ট গুলো আপনারা ইউকে, জার্মানি, স্পেন, ফ্রান্স, কানাডা এই মার্কেট গুলোতে দেখবেন, আমার বিশ্বাস আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। সো এটাই দেখাইতে চাইছিলাম আমি। আর একটা জিনিস হচ্ছে, একটা ক্যাটাগরি আমি দেখতে চাই, লাইটিং, স্পোর্টস আউটডোর। স্পোর্টস আউটডোরেও বেশ ভালো ট্রাফিক আছে। সো স্পোর্টস আউটডোরে কোনো কিছু করতে পারেন কিনা সেটাও আপনারা দেখতে পারেন। আউটডোর রিক্রিয়েশন দেখি, আউটডোর রিক্রিয়েশনে কি আছে। আউটডোর রিক্রিয়েশনে দেখবেন ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনার স্যাচুরেটেড থাকবে, বিকজ এটা অনেক পুরাতন নিশ এবং সবচেয়ে বেশি ট্রাফিক হচ্ছে এই নিশটাতে আছে। সাইক্লিং গ্লাভস কেমন? সাইক্লিং গ্লাভস, সাইক্লিং গ্লাভস একটু স্যাচুরেটেড, ভালো ব্র্যান্ড গুলা আছে মার্কেটে, বেশ ভালো ফাইট করতে হবে। 800-1000 রিভিউ আছে, 6000ও আছে, নট এ গুড নিশ। এনিওয়ে, আপনারা হচ্ছে দেখবেন, ফলো করবেন এই জিনিসগুলো। সো আরো কিছু কোয়েশ্চেন আসছে, সেই কোয়েশ্চেন গুলো হচ্ছে স্টিল সার্চিং, অলরেডি গট ফিউ অফ দেম, পারফেক্ট। মেইন প্রবলেম ইজ যেটাই চুজ করি এন্ড শিটে ইনপুট দেই, তারপর প্রফিট মার্জিন থাকে না। 30% অ্যাডভার্টাইজিং কস্ট করার পরে যেই প্রোডাক্টে নেই সেই প্রোডাক্টে অ্যাভারেজ মার্কেট প্রাইসের সাথে কম্পেয়ার করলে প্রফিট থাকে না। মানে যদি না থাকে তাহলে পরে সেই প্রোডাক্ট আপনারা চুজ করবেন না, সিম্পল। এখানেই তো মানুষ ভুল করে যে
প্রোডাক্ট সবগুলা ক্রাইটেরিয়া ম্যাচ করার আগেই তারা প্রোডাক্ট লঞ্চ করে ফেলে। সো দ্যাট ইজ আ প্রবলেম। তারপর ইন দ্য লং রানে যে তারা ভুল করে। ছোট নিশে যান, মেইন নিশ থেকে দূরে থাকেন, সাব নিশে যাবেন, যত সাব নিশে যেতে পারেন। ওকে, পারফেক্ট। আই ওয়াজ বিজি। ল্যাঙ্গুয়েজ কি প্রবলেম? না, ল্যাঙ্গুয়েজ কোনো প্রবলেম না। ওকে, সো আপনি তাহলে হচ্ছে অস্ট্রেলিয়ান। আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নেই, অস্ট্রেলিয়ার মার্কেটও করতে পারেন আপনারা। বাট আমি শুনছি আর কি এরকম যে শুরুতেই কেন জানি অস্ট্রেলিয়ান মার্কেটে অনেকেই অ্যাকাউন্ট করে দেয় আর কি। সো আই ডোন্ট নো দ্য রিজন, বাট অস্ট্রেলিয়ান মার্কেটে আপনি বাংলাদেশে বসে কেন অস্ট্রেলিয়ার অ্যাকাউন্ট করবেন? আই হ্যাভ নো ক্লু, যেখানে আপনি বাংলাদেশে অ্যাকাউন্ট করতে পারেন। এনিওয়ে, এইসব টপিক নিয়ে কথা না বলাই ভালো। ওকে, সো আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি জাস্ট জি ভাই, কিছু কোশ্চেন ছিল। ভাই মূলত একটা প্রোডাক্টের কম্পিটিটর কারা? আমরা যদি একটা কিওয়ার্ডের উপরে সার্চ দিই, এই কিওয়ার্ডের উপরে 700-800 প্রোডাক্ট পাই, মানে সার্চ রেজাল্ট পাই, সেই প্রোডাক্টের ক্ষেত্রে আমার কম্পিটিটর কারা? এই 700-800 প্রোডাক্টই, নাকি আমরা যেই প্রোডাক্টটা চুজ করছি ওইটা, মানে ওই প্রোডাক্টটা মার্কেটে ধরেন 2টা বা 3টা আছে, এই 2-3 জন কম্পিটিটর নাকি সবাই কম্পিটিটর? একটা কিওয়ার্ড দিয়ে আপনি যখন একটা প্রোডাক্ট সার্চ করেন তখন আপনি কি কি পান আমি বলি। আপনি ওই প্রোডাক্টটা পান, ওই প্রোডাক্টের সাথে রিলেটেড কিছু প্রোডাক্ট পান, কিছু ইররিলেভেন্ট প্রোডাক্টও পান। যেমন ধরেন যে আমি হচ্ছে একটা কফি মেকার বিক্রি করি বা একটা কফি গ্রাইন্ডার বিক্রি করি। সো আমার কিওয়ার্ড অপটিমাইজেশন কি কিতে হয়? আমার কফি গ্রাইন্ডারে হয়, কফি মেকারে কিওয়ার্ড অপটিমাইজ হয়, তারপরে হচ্ছে কফিতে কিওয়ার্ড অপটিমাইজ হয়, তারপরে অন্য যে কিওয়ার্ড গুলো আমরা ইউজ করি সবগুলোতে কিন্তু অপটিমাইজ হয়ে আছে। সো আপনি ধরেন বিক্রি করতেছেন কফি গ্রাইন্ডার, কিন্তু আপনি যখন কফি গ্রাইন্ডার দিয়ে সার্চ করবেন কফিও কিন্তু চলে আসবে। আবার অনেক স্পন্সর্ড আছে যারা হচ্ছে কফি দিয়ে সার্চ রেজাল্টের জন্য স্পন্সর করে রাখছে। সো ওইটাও চলে আসবে। তো কফি আর কফি গ্রাইন্ডার কি এক জিনিস? এক জিনিস না। সো আপনি অনেক 50%-এর বেশি প্রোডাক্ট পাবেন যেগুলো আপনার প্রোডাক্টের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। সো সেগুলো আপনার কম্পিটিটর না। যেই প্রোডাক্টগুলো এক্স্যাক্টলি আপনি বিক্রি করতে চাচ্ছেন যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাই আপনার কম্পিটিটর, রাইট? অন্যগুলো আপনার কম্পিটিটর না। আবার অনেক সময় এটা হয় যে কাছাকাছি হয়। যেমন আপনি কফি গ্রাইন্ডার দিয়ে সার্চ করলেন, সার্চ করে পাইলেন হচ্ছে স্টেইনলেস স্টিলের কফি গ্রাইন্ডার, আবার উডের পাইলেন কফি গ্রাইন্ডার, আবার হচ্ছে একটা কালো রঙের পাইলেন, একটা নীল রঙের পাইলেন। তখন আবার এগুলো সবগুলোই কিন্তু আপনার কম্পিটিটর। ঠিক আছে? সো দুইটা জিনিসই চিন্তা করতে হবে, কালার, সাইজ, তারপরে ম্যাটেরিয়াল, এগুলো যদি চেঞ্জ হয় বাট স্টিল তারা আপনার কম্পিটিটর। কিন্তু যদি ডিফারেন্ট প্রোডাক্ট হয়ে যায়, যেমন কফি অথবা হচ্ছে কফি মগ, এগুলো কিন্তু আপনার কম্পিটিটর না। বুঝতে পারছি। আর ভাই স্যাচুরেটেড নিয়ে অবশ্য আগের ক্লাসে বলা হয়েছিল, বাট স্যাচুরেটেডটা অ্যাকচুয়ালি ধরবো কিভাবে যে এটা স্যাচুরেটেড হয়ে গেছে বা এটা স্যাচুরেটেড হচ্ছে? স্যাচুরেশনের মেইন জিনিসটা হচ্ছে কি, যে দুইটা জিনিস খেয়াল করবেন স্যাচুরেশনের জন্য। একটা হচ্ছে যে অনেক বেশি রিভিউ থাকে এগুলার, এই নিশগুলার অনেক বেশি রিভিউ থাকবে। ধরেন 2000, 3000, 5000, 10,000 এরকম রিভিউ থাকবে। তারপরে মাল্টিপল প্রোডাক্টের এই সেম টাইপের রিভিউ থাকবে। ধরেন যে একটা ব্র্যান্ড আছে তার রিভিউ 10,000, আরেকটা ব্র্যান্ড আছে তার রিভিউ 7,000, আরেকটা ব্র্যান্ড আছে তার রিভিউ হচ্ছে 3,000। সো এরকম 4-5টা যদি বড় ব্র্যান্ড থাকে, তার মানে ধরে নিতে হবে আপনার এটা একটা স্যাচুরেটেড নিশ, আপনি এই নিশে কাজ করতে পারবেন না। নাম্বার 2, লার্জ নাম্বার অফ সেলার্স, অনেকগুলা সেলার থাকবে। একই প্রোডাক্ট দেখা যাচ্ছে যে 20টা, 50টা, 100টা করে সেলার আছে, এবং মানে বড় সেলার, জায়ান্ট ব্র্যান্ড থাকার পরেও ছোট ছোট অনেক সেলার থাকবে 20টা, 50টা, 100টা করে রিভিউ নিয়ে, এবং দিন দিন এটা বাড়তেছে। দেখবেন যে 2016 সালে যে প্রথম সবচেয়ে বড় সেলার যারা, তারা হয়তো দেখবেন যে 2016 বা 17 সালে ম্যাক্সিমাম জায়ান্ট সেলাররা স্টার্ট করছে। সো ওই সময় স্টার্ট করছে, এখনো তারা বিজনেস করতেছে। তারপরেও 2021 সালে যদি কেউ ওই সেম নিশে প্রোডাক্ট লঞ্চ করে, তাহলে পরে মার্কেট স্যাচুরেটেড। 2016 সালে যে মার্কেট স্টার্ট হয়েছে, 2021 সালে এসে সেই মার্কেটের আপনি কোনো ভাগ পাবেন না। ভেরি নর্মাল। এই দুটা জিনিস। আরেকটা থার্ড জিনিস হচ্ছে প্রাইস পয়েন্ট থেকে দেখতে হবে।
প্রাইস পয়েন্টে কেউ দেখবেন যে $18 বিক্রি করে, কেউ $30 বিক্রি করে, কেউ $10 বিক্রি করে। সো প্রাইসের স্যাচুরেশন আছে একটা। সো স্যাচুরেশন অনেক রকম, প্রাইস স্যাচুরেশন, তারপরে হচ্ছে প্রোডাক্ট স্যাচুরেশন, তারপরে নিশ স্যাচুরেশন, অনেক রকম স্যাচুরেশন আছে। সো এই সবগুলো স্যাচুরেশন একসাথে কম্বাইন্ডলি আপনাকে নিতে হবে। প্রোডাক্টের রিভিউ থাকবে বেশি, অনেক সেলার থাকবে, এবং প্রাইস নিয়ে একটা স্যাচুরেশন থাকবে, আপ ডাউন থাকবে। তখন আসলে মার্কেটটা ধরে নিতে হবে ওটা স্যাচুরেটেড। ইউএস মার্কেটে আপনি 100টা প্রোডাক্ট বের করলে তার মধ্যে 90টা বা 95টা প্রোডাক্ট পাবেন যেগুলো স্যাচুরেটেড, 2টা বা 5টা প্রোডাক্ট পাবেন যেগুলো স্যাচুরেটেড না। দ্যাটস ওয়াই আমি বললাম যে আপনারা ইউএস মার্কেটে রিসার্চ করা শুরু করেন, রিসার্চ করে বোঝেন যে হাউ ইট ওয়ার্কস, তারপরে আপনারা হচ্ছে ইউকে, জার্মানি, ইটালি, ফ্রান্স, স্পেন, কানাডা এই মার্কেটগুলোতে যান। বাট বেস্ট টপ মার্কেট হচ্ছে জার্মানি আর ইউকে, এই দুইটা বেটার। তারপরে হচ্ছে কানাডা। এগুলো যদি ফলো করেন আপনারা দেখবেন যে অনেক বেটার প্রোডাক্ট পাবেন। আচ্ছা, কিওয়ার্ডের সার্চ ভলিউম কি অনেক জরুরি? কিওয়ার্ডের সার্চ ভলিউম ছাড়াও দেখছি অনেক প্রোডাক্ট, মানে কম সার্চ ভলিউম, প্রায় 2000 সার্চ ভলিউম একটা প্রোডাক্ট দেখলাম যে অনেক ভালো র্যাঙ্ক, ভালো র্যাঙ্ক বলতে প্রায় 5000-এর নিচে র্যাঙ্ক। সেই ক্ষেত্রে করণীয় কি? মার্কেটে 5000-এর নিচে rank? জি, কোন মার্কেটে? এটা হচ্ছে আপনার কিওয়ার্ডটা হচ্ছে ওই সুইমিং কোন পুল, মার্কেট? ইউএসএ। ইউএসএ তে আপনি দেখলেন যে সার্চ ভলিউম কম কিন্তু র্যাঙ্ক অনেক ভালো। আচ্ছা, কোন এটা কি মেইন ক্যাটাগরিতে বিএসআর ভালো বলতেছেন? হ্যাঁ, বিএসআর ভালো। আমি সুইমিং পুল লেদার ম্যাট, মানে সুইমিং পুলের মধ্যে যে সিঁড়ি থাকে, সিঁড়ির নিচে যে ম্যাটটা দেওয়া হয় ওইটার হচ্ছে, আমি এই সুইমিং পুল লেদার ম্যাটের সার্চ ভলিউম হচ্ছে 1480। হুম। এই প্রোডাক্টের র্যাঙ্ক হচ্ছে 944। 944 কোন ক্যাটাগরিতে? এটা হচ্ছে, আমি কি লিঙ্ক দিব? না, লিংক দেওয়ার দরকার নেই, আপনি আমাকে জাস্ট বললেন যে বিএসআরটা কোন ক্যাটাগরিতে। আমি তো ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখি নাই। আচ্ছা, তাহলে লিংকটা দেন। হুম। আচ্ছা, এখানে হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে একটু ম্যানিপুলেশন হচ্ছে এখানে। গার্ডেন, সুইমিং পুল ল্যাডার ম্যাট। ওকে, 1 সেকেন্ড আমাকে একটু সময় দেন, আসতেছি। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটা কম্পারেটিভলি নতুন প্রোডাক্ট, ভেরি নিউ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, এটা একটা নতুন নিশ, এটা এখনো স্যাচুরেটেড হয় নাই। এই জিনিসটা যে এটা যে একটা প্রোডাক্ট হইতে পারে, আমার ধারণা যে এই জিনিসটাই একবারে নতুন আসছে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা আপনি টেস্ট করে দেখতে পারেন। আরেকটা জিনিস হইতে পারে, আপনি যে লিঙ্কটা দিচ্ছেন এই লিঙ্কটাতে আমি দেখলাম যে এটা হচ্ছে লঞ্চ হয়েছে খুব রিসেন্টলি। সো এমনও হইতে পারে যে উনি গিভ অ্যাওয়ে করতেছে অনেক অনেক বেশি গিভ অ্যাওয়ে করার কারণে মানে র্যাঙ্কটাকে সে ম্যানিপুলেট করতেছে কোনোভাবে। হয়তো অ্যাকচুয়াল সেল এটা না, বাট সে গিভ অ্যাওয়ে করে বা ডিসকাউন্ট দিয়ে বা কোনোভাবে, অনেক ওয়েতেই তো আসলে ম্যানিপুলেট করা যায়, ম্যানিপুলেট করে সে র্যাঙ্কটাকে কমানোর চেষ্টা করতেছে, আমার এটা ধারণা, এটা দেখি। বিকজ এই নিশের বা এই টাইপের অন্য যে প্রোডাক্ট গুলো আছে, একটা প্রোডাক্ট আছে যেটার রিভিউ আছে 9700। হ্যাঁ, 9700 এই প্রোডাক্টটা আমি দেখলাম এটা হচ্ছে বেস্ট সেলার, এই প্রোডাক্টটাও বেশ ভালো করতেছে, রাইট? সো এটা আপনারা দেখতে পারেন, আপনি আরেকটু রিসার্চ করে দেখেন এই নিশের
যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের নিয়ে ইন্ডিভিজুয়ালি রিসার্চ করেন, করে দেখেন যে এই প্রোডাক্টটা সবগুলা প্রোডাক্টের অ্যাভারেজ র্যাঙ্ক কেমন। অল্প কিছু প্রোডাক্ট ভালো করতেছে, নাকি সবাই ভালো করতেছে, নাকি যাদের শুধু রিভিউ ভালো আছে তারা ভালো করতেছে, নাকি যাদের প্রাইস কম তারা ভালো করতেছে। সবগুলা দেখে দেন হচ্ছে ডিসিশনটা নিতে হবে। বাট এটা মনে হচ্ছে যে একটা নতুন নিশ, নতুন একটা প্রোডাক্ট আর কি। ওকে, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আরেকটা সমস্যা হচ্ছে কিছু প্রোডাক্টের সেম প্রাইস, মানে অনেক প্রোডাক্ট আছে সেম প্রাইসে সেল করতেছে, খুব ভালো করতেছে। আবার কিছু প্রোডাক্ট 50% কম প্রাইস, হুম, সে $12, সে $6, কিন্তু যে $12 সেল করতেছে সে ভালো করতেছে, $6 সেল করতেছে, তার সেল নাই বললেই চলে, র্যাঙ্ক নাই। আচ্ছা, দুজনের রিভিউ কেমন? দুইজনের রিভিউ, প্রোডাক্টটা নতুন লঞ্চ করা হয়েছে, রিভিউ খুব কম, 20টা 22টা এরকম আর কি। আচ্ছা, তাহলে পরে যেটা হচ্ছে যে $6 যে ইয়াটা, তার হয়তো প্যাকেজিং বা তার কন্টেন্ট $12 যে বিক্রি করতেছে তার চেয়ে খারাপ। আমি আমি আলাদা আলাদা ট্যাবে সব প্রোডাক্ট ওপেন করছি, সেইখানে শুধু একটা ডিফারেন্ট পাইছি, সেটা হচ্ছে একটা কিওয়ার্ড। যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে আপনার প্রায় 50,000 প্লাস, মানে হুম। যে ভালো করতেছে এই কিওয়ার্ডটা এখানে আছে। সেম কিওয়ার্ডের উপরে সবাই লঞ্চ করছে যারা সেল পাচ্ছে না। কারণ কি, এটা কি কিওয়ার্ড, শুধুমাত্র একটা কিওয়ার্ডের কারণে এরকম হচ্ছে? হইতে পারে, ডেফিনেটলি। আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা প্রোডাক্টের 10টা কিওয়ার্ড আছে, 10টা কিওয়ার্ডের মধ্যে 7টা কিওয়ার্ড মনে করেন যে অল্প ট্রাফিক, আর 3টা কিওয়ার্ডে অনেক বেশি ট্রাফিক থাকে। এখন যারা নতুন সেলার, যারা নতুন লঞ্চ করে, তারা নর্মালি কি করে যে এই 7টা কিওয়ার্ডকে সবার আগে টার্গেট করে। কেন? কারণ এই 7টা কিওয়ার্ড যেহেতু অল্প ট্রাফিক, সো এইগুলাকে অপটিমাইজ করা খুব ইজি। রাইট? আপনি বুঝতে পারছেন জিনিসটা? জি, বুঝতে পারছি। আপনার যেহেতু ট্রাফিক কম, তার মানে এটাতে র্যাঙ্ক করা খুব ইজি। তখন এই 7টাতে যখন তারা র্যাঙ্ক করে ফেলে, দেন তারা ওই 3টাতে টার্গেট করে। না হলে কি হয় যে আপনি শুরুতে যদি বড়টাতে টার্গেট করেন, আপনার জন্য র্যাঙ্ক করতে অনেক সময় লাগবে। এই জন্য আগে সবাই 7টাতে, এই 7টাতে টার্গেট করবে, তারপরে এই 7টা অপটিমাইজ হয়ে গেলে দেন হচ্ছে যে ওই 3টাতে টার্গেট করবে যেগুলো বেশি আছে। তাহলে পারে আপনি যারটা বলতেছেন যে ভালো করতেছে, সে হয়তো কোনোভাবে এইগুলাকে টার্গেট করার আগেই এগুলোকে টার্গেট করছে, যার কারণে হয়তো সে বেটার সেল পাচ্ছে। এটা একটা রিজন হইতে পারে, মানে পসিবল রিজন। এখন প্রশ্ন হলো যে 10টা প্রোডাক্ট আছে, আমি 10টা ট্যাবে ওপেন করছি, এখানে দুইটা প্রোডাক্ট খুব ভালো করতেছে, মানে একজনের র্যাঙ্ক 2,000-এর কাছাকাছি, একজনের র্যাঙ্ক 8,000-এর কাছাকাছি, বাকি প্রোডাক্ট গুলো ভালো করতেছে না যারা, তারা 50,000-এর প্লাস। এখন প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টে কি চয়েস করা যায়? না, যেহেতু না, ভালো প্রোডাক্টের একটা কোয়ালিটি থাকবে। সেই কোয়ালিটিটা হলো যে অ্যাটলিস্ট 10টা প্রোডাক্টের প্রথম পেজের যতগুলো প্রোডাক্ট আছে তাদের মধ্যে সবগুলোরই র্যাঙ্ক একটা স্ট্যান্ডার্ডে থাকতে হবে। একটা স্ট্যান্ডার্ড বলতে সবাই ধরেন যে 10,000-এর নিচে থাকতে হবে ফার্স্ট পেজে যারা আছে। যদি না থাকে তাহলে পারে, মানে এটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম আপনাকে, রাইট? যে মানে ফার্স্ট পেজে সবার র্যাঙ্ক 10,000-এর মতো থাকবে, বাট জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে কি যে মানে র্যাঙ্ক ভালো হইতে হবে। কারো হবে 1,000-এর নিচে থাকবে 5টা বা 6টা প্রোডাক্ট, টপ 5টা প্রোডাক্ট। তারপরে 1,000 থেকে 2,000-এর মধ্যে থাকবে আরো 5-6টা প্রোডাক্ট। এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমবে। কিন্তু ফার্স্ট পেজের মানে মোট কথা হচ্ছে প্রথম 10টা প্রোডাক্টের মধ্যে শুধুমাত্র যদি 2টা প্রোডাক্ট ভালো করে, 8টা প্রোডাক্ট খারাপ করে, সো দ্যাট ইজ নট এ গুড নিশ। মানে যেখানে নতুন প্রোডাক্ট গুলো ভালো করতেছে না, সেখানে আপনি যদি সেল করতে যান, আপনিও নতুন সেলার হবেন, সো আপনিও ভালো করতে পারবেন না। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি তাদের লিস্টিং ভালো না হয়, ছবি ভালো না হয়, তাহলে একটা ব্যাপার। কিন্তু যদি সবকিছু ভালো থাকার পরও না হয়, তাহলে পরে দেয়ার ইজ সাম প্রবলেম। সেম সমস্যা আমিও পাইছি, মানে 10টার মধ্যে 5-6টা হয়তো বা অনেক বেশি হাই। আপনার ভয়েস রোবটের মতো আসতেছে, আমি শিওর না। আপনি আপনার মাইকে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। এখন ক্লিয়ার ভাইয়া? এখন ঠিক আছে, জি। না, সেম প্রবলেম আমিও পাইছি, মানে প্রথম 10টার মধ্যে 5-6 জনের বিএসআর অনেক হাই। হ্যাঁ, আবার দেখা যায় অনেকে অনেক পুরোনো সেলার কিন্তু,
হুম। কিন্তু এরপরে অনেক হাই, সেক্ষেত্রে কি এই প্রোডাক্ট গুলি আমার যাওয়া উচিত না? আমি কোশ্চেনটা আবার বলেন তো। মানে সেম প্রথম 10 জনের মধ্যে 5-6 জনের বিএসআর ভালো আছে আর 5-6 জনের বিএসআর অনেক হাই, এবং ওরা অনেক পুরনো সেলার, হুম। সেক্ষেত্রে ওকে, চুজ আপনার করা উচিত কোয়েশ্চেনটা এবং হচ্ছে যে 10 জনের মধ্যে 5 জন ভালো করতেছে, 5 জন ভালো করতেছে না। যারা ভালো করতেছে না তাদের বিএসআর না, তাদের হচ্ছে রিভিউটা অনেক বেশি, তাদের অনেক রিভিউ আছে, তারপরেও তারা ভালো করতেছে না, এটা? হ্যাঁ বিএসআর হাই, মানে 30,000 40,000 এরকম। কিন্তু তাদের রিভিউ আবার নতুনদের চেয়ে বেশি। হ্যাঁ বেশি, আবার ওরা অনেক পুরনো সেলার। ভাই আপনার ওই ভয়েস কি রোবট করা আছে নাকি? রোবটের মতো ভয়েস লাগে আপনার। এনিওয়ে, আমি আপনার কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। আহ, এইটা অনেকটা কন্ট্রাডিক্টরি অ্যান্সার হবে, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। কন্ট্রাডিক্টরি অ্যান্সার আমি কেন বলতেছি, অনেক সময় কি হয় যে ধরেন যে আপনি অ্যামাজনে সেল করতেছেন 5 বছর ধরে একই প্রোডাক্ট, 5 বছর ধরে বিক্রি করার পরে করতে করতে ডাউন দা টাইম আপনি হচ্ছে অনেক কিছু ভায়োলেশন করছেন, অ্যামাজনের র্যাঙ্ক ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, তারপরে অ্যামাজনের ধরেন যে টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করার চেষ্টা করছেন, অনেক কিছু করছেন যেগুলো অ্যামাজন পছন্দ করে না। দ্য প্রবলেম ইজ হিয়ার। সো অনেক কিছু করছেন যে জিনিসগুলো অ্যামাজনের টার্মস এন্ড কন্ডিশনের বাইরে। So, তখন অ্যামাজন নরমালি কি সার্চ ইঞ্জিন থেকে ডি করে দেয়, ইন্ডেক্স করে দেয়। ডি ইন্ডেক্স করে দিলে আপনি টের পাবেন না যে আপনার লিস্টিংটা ডি ইন্ডেক্সড হয়েছে, আপনি স্টিল সার্চ করে পাবেন, স্টিল আপনার প্রোডাক্টটা অ্যাক্টিভ থাকবে, সব ঠিক থাকবে, জাস্ট আপনাকে অ্যামাজন কিওয়ার্ড গুলো দিয়ে ডি ইন্ডেক্সিং করে দিয়ে রাখবে। যখন ডি ইন্ডেক্সিং করে দিবে তখন কি হবে যে সার্চ রেজাল্টে আপনার প্রোডাক্টটা আগে শুরুর দিকে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। বিভিন্ন সার্চ রেজাল্ট, আমরা তো কয়েকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, বাট অ্যামাজনে তো আরো অনেকভাবে ট্রাফিক আসে, ওই জায়গাগুলো থেকে আপনি ট্রাফিক পাবেন না। So, আপনার ট্রাফিক ওভারনাইট 50% 70% নাই হয়ে যাবে। যখন কোনো প্রবলেম ছাড়া, কোনো কিছু ছাড়া এই কাহিনীটা হয়, ওইটা হচ্ছে ডি ইন্ডেক্সিং। সো এই ডি ইন্ডেক্সিং যখন হয় তখন আপনার এই জিনিসগুলো হয়। নর্মালি এই প্রবলেম যদি হয় তার মানে ওই সেলার মানে তার পাস্টে সে এমন কিছু করছে যেটার কারণে তার ডি ইন্ডেক্স করা আছে, সো যার কারণে সে সেল পাচ্ছে না, সিম্পল। বাট সে আদৌ আবার কোনোদিন ঠিক হবে কিনা ওই লিস্টিংটা আমি জানি না, বাট নর্মালি আমি দেখছি যে যখন একটা প্রোডাক্ট ডি ইন্ডেক্সিং হয়ে যায়, এটা যদি আপনি বুঝতে পারেন যে আপনারটা ডি ইন্ডেক্সিং হয়ে গেছে, তাইলে পারে আসলে ইউ শুড কুইট ফ্রম দ্যাট নিশ, বিকজ আপনি আর পারবেন না ওই নিশটাতে। আপনাকে ডি ইন্ডেক্স করা মানে খুবই নেগেটিভলি মার্ক করা। এখন যদিও এই জিনিসটা আপনি থিওরিতে কোথাও কেউ বলবে না, কোথাও কেউ লিখবে না, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। এই জন্য আমি বললাম যে এটা একটু কন্ট্রাডিক্টরি অ্যান্সার হবে। এটা হয়তো অনেকে বলবে যে এটা কোনো কিছু মানে লজিক্যাল না। হ্যাঁ, এটা লজিক্যাল না, বাট এরকম হয়, এটা আমি দেখছি এবং আমি নিজেও এটার জন্য সাফার করছি, অনেককে সাফার করতে দেখছি। সো যারা নিজেরা অ্যামাজন বিজনেস বহু বছর করে আসছে, শুধু তারা এই প্রসেসটা জানে। এই জন্য ডি ইন্ডেক্সিং নিয়ে সবাই কথা বলে না, কারণ সবাই যে জিনিসটা জানে না যে ডি ইন্ডেক্সিং কিভাবে হয় বা ডি ইন্ডেক্সিং হইলে কি হয়, ডি ইন্ডেক্সিং থেকে বাঁচার উপায় কি, এই জিনিসগুলো নিয়ে অনেকে কথা বলে না, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট রিয়েল হ্যান্ড এক্সপেরিয়েন্স। বুঝাইতে পারছি? এই ধরনের প্রোডাক্টগুলো সিলেক্ট করা একটু রিস্কি ইন আ সেন্স যে এমনও হইতে পারে যে অনেকে আপনি দেখলেন যে ডি ইন্ডেক্সিং হয়ে গেছে, কয়েকটা প্রোডাক্ট আসছে ভালো করতেছেন, আপনি ওই নিশে ঢুকে গেলেন, আপনি ভালো করতেও পারেন। আবার যদি কোনো কারণে ওরা নতুন কোনো ব্র্যান্ড লঞ্চ করে ওই সেম নিশের আন্ডারে, বিকজ দে হ্যাভ লট অফ ডেটা, তখন আবার দেখা যাবে যে আপনি ভালো করবেন না। এটাই রিস্ক, এছাড়া আর তেমন কোনো রিস্ক নাই। মানে ডি ইন্ডেক্সিংটা একটা প্রোডাক্টের উপরে হয়, কোনো অ্যাকাউন্টের উপরে তো না। না, প্রোডাক্টের উপরে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে
কোকোমেলন একটা কার্টুন ক্যারেক্টারের নাম। এই কার্টুনের পিকচার ব্যবহার করে দেখলাম যে অনেকেই যে কাপ কাপ আছে, কাপগুলা সেল করতেছে। সেই ক্ষেত্রে কি মানে কোনো অনুমতি বা এই সব ব্যাপার আছে কিনা? আমি যেটা জানি সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ক্যারেক্টার বা কোনো ছবি ইউজ করতে চান, এটা যদি কোনো পপুলার ক্যারেক্টার হয় এবং তাদের যদি পেটেন্ট থাকে, ট্রেডমার্ক থাকে এক্সিস্টিং, তাহলে পরে আপনার পারমিশন নিয়ে করতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। কিন্তু যদি সেটা এরকম হয় যে কারো ট্রেডমার্ক নাই, কারো পেটেন্ট নাই, তাহলে সমস্যা নেই, ডিপেন্ডস। বাট এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ না করাটা বুদ্ধিমানের কাজ, রিস্কি, যে কোনো এটা সময় বুঝতে আপনি পারছি। প্রবলেম ফেস করবেন। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট লিস্টিং বাতিল হয়ে যেতে দেখছি। একটা হুম, প্রোডাক্টের ফলো করতেছিলাম, হুম, ওইটার লিস্টিংটা বাতিল হয়ে যেতে দেখছি আর কি। হুম। মানে এরকম কি সমস্যা হয় যে লিস্টিং বাতিল হয়ে যায়? আমি লিঙ্কটা রাখছিলাম প্রোডাক্টের, সেই লিঙ্কে আর পাচ্ছি না। তার কম্পিটিটরের যে প্রোডাক্ট ব্র্যান্ড রেজিস্ট্রেশন করা, তার প্রোডাক্টটা আছে। প্রোডাক্টটা খুব যে ওই হার্ড প্রোডাক্ট তা না, বেড মেকারের আর কি। বেড মেকারের একটা প্রোডাক্ট আমি হয়তো একটা এখানে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের কেস হইতে পারে, তারপরে আপনার ইয়ার প্রবলেম হইতে পারে, কি বলে, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, তারপরে ট্রেডমার্ক ভায়োলেশন, তারপরে হয়তো এমন হইতে পারে যে আমার প্রোডাক্টের ছবি যদি আপনি ইউজ করেন আমার পারমিশন ছাড়া এবং আমি অ্যামাজনের কাছে কমপ্লেন করি, আপনার লিস্টিংটা প্রথমবার আপনাকে অ্যামাজন ওয়ার্নিং দিবে, পরের বার আপনার প্রোডাক্টটা ডিলিট করে দিবে। তারপরে আপনাকে আবার আপিল করতে হবে, আপিল করার পরে অনেক প্রসেস পার করে দেন আবার প্রোডাক্টটা ঠিক করতে হবে। তো হয়তো আপনি এখন দেখতেছেন যে প্রোডাক্টটা নাই হয়ে গেছে, হয়তো এখন তারা ওই ফাইট করতেছে লয়ারের থ্রুতে, দেন হয়তো পরে আবার এটা ঠিক হইতেও পারে, উই নেভার নো। অথবা আপনি যদি কোনো পলিসি ভায়োলেশন করেন তাইলে পারে অ্যামাজনও আপনার প্রোডাক্ট রিমুভ করে দিতে পারে। আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করতে চাই। জি। আম, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ইফতেখার ভাই একটা কথা বলছিল নিউ সেলারদের জন্য যে আপনারা যখন প্রোডাক্ট চুজ করবেন সেক্ষেত্রে হচ্ছে ওয়েটটা কনসিডার করবেন হচ্ছে অ্যারাউন্ড 2 পাউন্ডের নিচে শুরুতে। সো সেক্ষেত্রে হয়তো শিপিং কস্ট বা আদার্স কস্ট কিছুটা কমে আসতে পারে। কারণ কথা হচ্ছে অনেক সময় প্রোডাক্ট রিসার্চ করতে গিয়ে দেখা যায় ওখানে দুইটা টাইপের হচ্ছে ওয়েট মেনশন করা আছে, একটা হচ্ছে প্যাকেজ ওয়েট, একটা হচ্ছে আইটেম ওয়েট। তো আপনি কোনটাকে কনফিউজ প্যাকেজ ওয়েট, করবেন? প্যাকেজ প্যাকেজ ওয়েট। ওয়েটটাকে। কারণ দিন শেষে আপনি প্যাকেজটাই কিন্তু শিপ করবেন, হুম হুম। তাই না? জি। সো আপনার যে গ্রস ওয়েটটা সেটা কিন্তু প্যাকেজ সহ যে ওয়েট সেটা, সো ওইটাকে কাউন্ট করতে হবে। আর একটা কোশ্চেন হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্কিং এ যেসব প্রোডাক্ট গুলো আছে দেখা যাচ্ছে এক এক ক্যাটাগরি থেকে 100টা প্রোডাক্ট হচ্ছে র্যাঙ্কিং এ পড়ে। তো হুম, ওইটা যখন এক্সপ্লোর করা হয়, যখন আমরা সাব ক্যাটাগরিতে চলে যাই, অনেক সময় দেখা যাচ্ছে মেইন ক্যাটাগরিতে ওই প্রোডাক্টটা হচ্ছে বিএসআর যেটা সেটা অনেক হাই, দেখা যাচ্ছে 20,000 30,000-এর উপরে, কিন্তু আবার স্যাব ক্যাটাগরিতে সেটা দেখা যাচ্ছে 100-এর নিচে থাকে। সো ইফতেখার ভাই যে ইয়াটা ছিল, যে বেস্ট সেলারের সাথে হচ্ছে আর হচ্ছে ডিএসআরটা 10,000-এর নিচে থাকে প্রোডাক্ট গুলো সবগুলা, কিন্তু মেইন ক্যাটাগরিতে দেখা যাচ্ছে সেই বিএসআর অনেক হাই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি এই টাইপের প্রোডাক্ট যদি চুজ করি, বিএসআর আসলে কোনটাকে নেওয়া উচিত? আপনার সেল কিন্তু ডিফাইন করবে আপনার বিএসআর, মেইন ক্যাটাগরি যে বিএসআর সেটাই আপনার সেলটাকে ডিফাইন করবে। আপনার সাব ক্যাটাগরিতে র্যাঙ্ক কত এটা কিন্তু আপনার সেলটাকে ডিফাইন করবে না। সো কোনটা আপনি সেক্ষেত্রে এখন বেস্ট সেলার থেকে প্রোডাক্ট যদি আমরা চুজ করতে চাই, রিসার্চ করি, সেক্ষেত্রে হচ্ছে আমার মেইন ক্যাটাগরি যদি বিএসআর অনেক হাই থাকে সেগুলো আমরা নিব না বেসিক্যালি। রাইট। আরেকটা কোশ্চেন, অনেক সময় দেখা যাচ্ছে আমি একটা নিচের উদাহরণ দিই, যেমন টেনিস বল হচ্ছে আমি যখন প্রোডাক্ট হিসাবে চুজ করলাম, যখন রিসার্চ করতেছি, অনেক সময় দেখা যাচ্ছে টেনিস বল আমার মেইন কিওয়ার্ডটা দিয়ে যখন সার্চ দেই, ডিএসআর সবকিছু লিমিটের ভিতরে থাকে। যখন প্রোডাক্টের ভিতরে ঢুকি দেখা যাচ্ছে কেউ 6টা প্যাকেট করে বিক্রি করতেছে, কেউ 8টা 10টা 12টা 15টা। দেখা যাচ্ছে আমাকে একটা কনক্রিট ধরে হচ্ছে আগাইতে হবে। ধরেন আমি 12টা ধরলাম এক ডজন,
সেক্ষেত্রে হচ্ছে যারা প্রথম পেজে অনেকে 7টা 8টা 10টা 15টা দিয়ে যারা র্যাঙ্কিং আছে তারা কি আমার কম্পিটিটর নাকি আমি যেহেতু 12 প্যাকের সেট যেটা ওটা না, আমি করছি সবাই আপনার কম্পিটিটর। 12টা কেউ 18টা, যেমন ধরেন যে আপনি 12 পিসের দাম ধরেন $10 আর 18 পিসের দাম ধরেন $14, আমি কিন্তু 18 পিসেরটা নিব, $4 বেশি দিয়ে আমি কিন্তু আরো 8টা পাচ্ছি, রাইট? কিন্তু যারা আরো কমে সেম প্রাইসে যারা আরো কম প্যাকেটটা দিচ্ছে 6 প্যাক 8 প্যাক সেগুলোও কি আমার কম্পিটিটর হবে? হ্যাঁ, সেগুলো আপনার কম্পিটিটর। তাহলে ভাই একটা প্রোডাক্টে কত কম্পিটিটর থাকলে ওই প্রোডাক্টটা চুজ করা যায়, মানে কম্পিটিটর সংখ্যা কিরকম? এরকম কোনো এক্সাক্ট নাম্বার নাই। দেখেন, ইউনিটের ক্ষেত্রে মানুষ অলওয়েজ চিন্তা করে প্রফিটের কথা। আপনি যখন একজন বায়ার, আপনি ধরেন যে ইভ্যালিতে কিনতে গেছেন, সো ইভ্যালিতে কিনতে যায় আপনি দেখলেন যে আপনি হচ্ছে একটা গাড়ি কিনলে আরেকটা গাড়ি ফ্রি পাচ্ছেন, আবার একই সময় দেখবেন যে একটা গাড়ি কিনলে 3টা গাড়ি ফ্রি দিচ্ছে আপনাকে, আপনি কোনটা করবেন? অবশ্যই একটা গাড়ি কিনলে 3টা গাড়িটা ফ্রি তো আপনি নেবেন, রাইট? আবার অনেক সময় দেখা যাবে যে আরেকজন চিন্তা করবে যে একটা গাড়ি কিনলে 3টা গাড়ি যেটা সেটা গাড়িটা হয়তো আমার পছন্দ না, আমার 2টা গাড়ি পছন্দ, সো তখন কিন্তু আপনি 2টা গাড়ির টাকা নেবেন। সো এগুলো সবই হচ্ছে যে স্ট্র্যাটেজির ব্যাপার। এটা বাইরের সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে। যে টেনিস বল কিনে তার মানে কি সে রেগুলার টেনিস খেলে, যে রেগুলার টেনিস খেলে তার কিন্তু বেশি কোয়ান্টিটি দরকার। সো আপনি 12টার একটা দিলেন, প্যাকেজ দিলেন দাম $10, 18টার যে বিক্রি করতেছে সে $14 বিক্রি করতেছে, আবার যে 6টা বিক্রি করতেছে সে হয়তো $6 বিক্রি করতেছে। এখন এটা ডিপেন্ড করবে কাস্টমারের উপরে। আমার কাস্টমারের কি দরকার? কাস্টমারের ধরেন দরকার যে মাত্র 6টা বল, ওর বেশি 18টা বল দরকার নাই, তখন সে 6টাতে যাবে। আবার যদি কাস্টমারের 12টা দরকার হয় তাহলে পারে সে 12টা কিনবে। আবার যদি সে খুব প্রফেশনাল হয়, তার প্রত্যেক সপ্তাহে মনে করেন যে 20টা 30টা করে বল হারায় ফেলে বা বল নষ্ট হয়ে যায় বা খেলতে খেলতে বল হয়ে যায়, তার বেশি বল দরকার, তখন সে বেশি বল নিবে। বাট এই ক্ষেত্রে দেখা যায় ভাই যে প্রাইস রেঞ্জ যেটা সেটা অনেক ফ্লাকচুয়েটিং থাকে। বেসিক্যালি দেখা যাচ্ছে যে 6টা বিক্রি করতেছে $6, যে 10টা বিক্রি করতেছে अराउंड $12। মানে সো এটা হচ্ছে স্যাচুরেশন, এটাও হচ্ছে স্যাচুরেশন। এই জিনিসটাও নট, এরকম প্রোডাক্ট নট গুড, কারণ আপনি নিজেও শিওর না, আপনার কাছে ডেটা নাই যে কে সবচেয়ে ভালো করতেছে, কে কতগুলা সেল পাচ্ছে। সো এই কনসেপ্ট একটা স্যাচুরেশন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আমি একটা প্রোডাক্টে দেখলাম প্রথম 6-7 জন তাদের রিভিউ অনেক ভালো, 2 থেকে 5-7 হাজার পর্যন্ত, 5 থেকে 7 জন, কিন্তু ওই 2-3 জনের দেখলাম যে তাদের রিভিউ কিন্তু 100-এর নিচেও আছে, এবং বিএসআর র্যাঙ্কও 30,000 40,000-এর উপর বা 70,000 এরকম। তারা কিভাবে এখানে এই প্রথম লিস্টে আসলো? তারা কিন্তু স্পন্সর অ্যাড না, তো এটা কি মানে ভালো পজিশন কি না এখানে এন্ট্রি করা? তারা অনেক টাকা খরচ করে অপটিমাইজ করে ওই জায়গায় গেছে, সিম্পল। আচ্ছা, অনেক টাকা খরচ করতে হয়েছে তাদেরকে, করে ওই জায়গাতে র্যাঙ্কিং করে গেছে তারা। তাহলে এটা ইগনোর করা উচিত না? অবশ্যই ইগনোর করবেন। 5,000 2,000 তো প্রশ্নই আসে না। আপনার 2 বছর লেগে যাবে কি বলে ওই জায়গাতে যাওয়ার জন্য, এবং কয় লাখ ডলার লাগবে আমি শিওর না। আচ্ছা, প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আর যদি আরেকবার যদি আপনি যদি বলে দিতেন যেগুলো ইগনোর করার জন্য এই ধরনের লিস্টিং আমাদের জন্য ভালো হতো আর কি। ওকে, আমাকে 1 সেকেন্ড সময় দিবেন। Now it's working, right? Yes. Okay, then fine, perfect, no problem. Yeah. Only check on this. Initially, So what happened? surface and cleaning filter, Filter, okay. lot of dust. Thank you. So আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আসলে প্রোডাক্ট রিসার্চের চ্যালেঞ্জেস গুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করবেন। এই জিনিসগুলোর মধ্যে প্রথম জিনিস হচ্ছে অ্যাভয়েড করতে হবে হচ্ছে মার্কেট ডোমিনেটর। যারা মার্কেট ডোমিনেট করতেছে ওই নিশগুলোতে যাওয়া যাবে না। ডোমিনেটর কারা? 2,000 5,000 10,000 20,000 রিভিউ আছে যাদের, ওরা একচেটিয়া বিজনেস করে মার্কেটে। নাম্বার 2 হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন 2 রকম, একটা হচ্ছে প্রাইস স্যাচুরেশন আর একটা হচ্ছে আপনার প্রোডাক্ট স্যাচুরেশন।
এই দুইটা জিনিস। তারপর হলো যে ভেরি লো ট্রাফিক। এমন কিছু নিশ আছে যে যেখানে কোনো স্যাচুরেশন নাই কিন্তু ট্রাফিক অনেক কম। signature in here. সিগনেচার আমাকে আরেক সেকেন্ড সময় দেন, আসতেছে। ওকে, সো যেটা বলতেছিলাম যে স্যাচুরেশন, ডমিনেশন, তারপরে লো ট্রাফিক, এই জিনিসগুলা হচ্ছে আপনাদের অ্যাভয়েড করতে হবে। এগুলা ছাড়া বাকি সবকিছু ইজ মোটামুটি ফাইন, সমস্যা নেই। আর হচ্ছে ইউএস মার্কেটে রিসার্চ করেন, আর হচ্ছে ট্রাই করেন সাথে সাথে ইউকে, জার্মানি এই মার্কেটগুলো দেখার জন্য, তাহলে পরে ইজি হবে আপনাদের জন্য প্রোডাক্টটা ফাইন করা। প্রোডাক্ট ইম্পোর্ট করার সময় সেটা 30% অ্যাডভার্টাইজমেন্ট কস্ট যখন অ্যাড করি কোনো প্রফিট আসে না, সব নেগেটিভ আসে। এভারেজ $20 প্রাইসে যে প্রোডাক্ট অ্যাড করি, অ্যামাজন ফি $6 to $7, দেন ল্যান্ডিং কস্ট প্লাস অ্যাডভার্টাইজমেন্ট কস্ট অলমোস্ট $80-90 চলে যায়, তখন কোনো প্রফিট থাকে না। না থাকলে ওই প্রোডাক্ট নেবেন না, অথবা ওই প্রোডাক্ট হচ্ছে আপনি সোর্সিং প্রাইস ভালো প্রাইস পাচ্ছেন না। তাহলে কি প্রাইস বেশি $30-40 প্রাইসের প্রোডাক্ট নিব? না না না, আপনি $20 প্রোডাক্ট বিক্রি করেও কিন্তু আপনি $5 প্রফিট করতে পারবেন, $6 প্রফিট করতে পারবেন। ইউ হ্যাভ টু গেট দ্য রাইট প্রোডাক্ট। আপনি রাইট প্রোডাক্টটা পাচ্ছেন না। অ্যামাজন ফিস কি এভারেজ $20 প্রাইস প্রোডাক্টের $6 to $7? অ্যামাজন যা নিবে সেটা তো নিবে, এটা তো আপনি অ্যামাজন ওই যে প্রফিট ক্যালকুলেটরে পাবেনই, ওইখানে তো দেওয়াই আছে। ওইটা ফলো করেন, ওইটা ফলো করার পরে মানে মোট কথা হচ্ছে কি, যেই মানে ধরেন আপনি যদি $20 প্রোডাক্ট বিক্রি করেন, আপনার প্রোডাক্ট সোর্সিং কস্ট হইতে হবে 25% এর নিচে, 10 to 15 to 20, এর বেশি হওয়া যাবে না পার্সেন্ট। তার মানে $10 প্রোডাক্ট হলে আপনার প্রোডাক্টের সোর্সিং কস্ট হইতে হবে ম্যাক্সিমাম $2 থেকে $2.5, ম্যাক্সিমাম, এর বেশি হওয়া যাবে না। যদি হয় তাহলে ওই প্রোডাক্ট আপনার সেল করা উচিত না। অ্যাডভার্টাইজিং কস্ট নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। হুম। অ্যাডভার্টাইজিং কস্টটা যদি আমরা 30% ধরি, সবারই একটি সমস্যা আমরা দেখলাম, 30% যে আমরা ধরলাম একটা অ্যাডভার্টাইজিং কস্ট, একটা প্রোডাক্টের $20 উপরে বা $30 উপরে 30% ধরলে $10 আসে। হ্যাঁ, $30 উপরে 30% প্রায় $10 আসে। আমরা এই অ্যাডভার্টাইজিং কস্টটা কিভাবে ধরতেছি? এটা আমরা ধরতেছি র্যান্ডমলি, এবং তাও আমরা কম ধরতেছি, ঠিক আছে? না না, প্রোডাক্ট প্রাইজের 100%ও হতে পারে অ্যাডভার্টাইজিং কস্ট যদি আমরা অ্যাড চালাই। ধরেন একটা প্রোডাক্ট আছে আমরা $30, ওই প্রোডাক্টের অ্যাড চালাইলাম, ডেইলি বাজেট দিলাম আমরা $30, কোনো ইউনিট সেল হইলো না, ওইখানে কিন্তু আমাদের কোনো প্রফিট আসতেছে না, যেখানে অ্যাডভার্টাইজিং কস্ট 100%, বাট ওইটা কিন্তু একদিনের জন্য। একদিন মাল্টিপল ডেজ, কিন্তু হ্যাঁ, এই 30% আমরা স্ট্যান্ডার্ড ধরতেছি কেন? এই তো আপনার কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড ধরতেছি কেন? এইভাবে ধরলে তো আমরা স্ট্যান্ডার্ড প্রফিট ধরার পাচ্ছি কারণ না। হচ্ছে যে, এটা স্ট্যান্ডার্ড ধরার কারণ হচ্ছে যে 30% যখন আমার কি বলে অ্যাডভার্টাইজিং কস্ট আমরা ধরতেছি, তার মানে আমাদের অ্যামাজনে একটা ক্যালকুলেশন আছে যে আপনার অ্যাভারেজ কস্ট অফ সেল যদি 30% এর নিচে হয়, দ্যাট মিনস আপনি অ্যাডভার্টাইজিং এ ভালো করতেছেন, আপনার পিপিসি ঠিক মতো চলতেছে। এনি কস্ট অ্যাবাভ 30%, 30% এর বেশি কস্ট যখনই যাবে, দ্যাট ইজ আ ব্যাড পারফর্মিং ক্যাম্পেইন। সো আমরা ধরেই নেই যে আমি যেটা স্ট্যান্ডার্ড, যে 30% এর বেশি চলে যাওয়ার মানে কি, আপনার 100 টাকার প্রোডাক্ট বিক্রি করতে আপনার 30 টাকা খরচ হয়ে গেছে। এখন এইটা যদি
মানে মেনটেন করতে পারি আমরা, তাহলে পারে 30% বা 30%-এর কম মেনটেন করতে পারার মানে হচ্ছে যে আমাদের এই কস্ট খুব ভালো, আমাদের অ্যাডভার্টাইজিং এর পারফরমেন্স ভালো। বিকজ যত ভালো অ্যাকাউন্টই হোক 30%-এর নিচে রাখাটা চ্যালেঞ্জিং এবং একই সাথে ভেরি গুড। মানে আমরা ধরে নিই এটা একটা স্ট্যান্ডার্ড, 30%-এর বেশি হইলে পারে নট গুড। এই জন্য আমরা এখানে 30% একটা রাফ ধরে নিই শুরুতে, যে আমার ইন ফিউচারে এরকম আমি করতে পারবো। আমি আগে ধরেই নেই যে এটা, কিন্তু এর চেয়ে বেশি হইলে পারে কি হবে, এর চেয়ে বেশি হইতেও পারে, এর চেয়ে বেশি হইলে প্রফিট মার্জিন আপনার কম বেশি হইতে পারে, 5% 10% কম বেশি হইতে পারে। কিন্তু এর চেয়ে অনেক বেশি যদি হয়ে যায়, 50% যদি হয়ে যায়, ইউ আর মেকিং নো মানি, আপনি কোনো প্রফিট করতেছেন না। সো এই জন্য এটাকে স্ট্যান্ডার্ড ধরা। তার মানে আমরা প্রোডাক্ট চুজ করতে গেলে 30% একজ ধরতে হবে, একজ ধরার পরে যদি প্রফিট আসে সেটাকে আমরা রাখবো। এখন কথা হচ্ছে যে আমরা সেই ক্ষেত্রে প্রফিট তো আমরা পাই না, লেস দেন হচ্ছে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো বা প্রফিট 5% বা 2%। না না, জিনিসটা এরকম না, আপনারা কোথাও ভুল করতেছেন। 2% কেন প্রফিট হবে? আমরাও তো প্রাইভেট লেভেল বিজনেস একটা করতেছি। কথা বলবো? আমরা কেউ কোনো কোয়েশ্চেন করছেন? জি ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ, 30% তো আমরা মেজার করি। আমি আপনার কথা কিছু শুনতে পাই না। ভাইয়া 30% তো আমি কিসের উপর বেস করে ধরবো? যখন আমার তো এখনো সেল শুরুই হয়নি, তাহলে তখন আমি যে ক্যাম্পেইন সেট করলাম এই 30% ধরে, তাহলে কিসের উপর বেস করে? সাপোজ আমার একটা প্রোডাক্টের দাম $20 হলে ডেইলি যদি 5 ইউনিট বিক্রি হয়, তাহলে $100 সেল হবে, তখন আমি $30 এখানে স্পেন্ড করতে পারি অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে। ইনিশিয়ালি আমি আসলে অ্যাডভার্টাইজমেন্ট কতদিন চালাবো? আপনি সারা জীবনই আপনাকে অ্যামাজন অ্যাডভার্টাইজিং চালাইতে হবে, যেদিন থেকে বিক্রি শুরু করবেন ওই দিন থেকে আর যেদিন বিক্রি শেষ করবেন সেদিন পর্যন্ত। মানে এরকম না যে আপনার আজকে মন চাইলো চালাবেন, কালকে মন চাইলো না চালাবেন না। অ্যামাজন অ্যাডভার্টাইজিং একটা লাইফ লং একটা প্রসিডিউর, এটা আপনি কখনোই বন্ধ করতে পারবেন না। ক্লিয়ার? জি ভাই, জি ভাই। ওকে। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে 30% ইজ স্ট্যান্ডার্ড। আপনারা যারা বলতেছেন যে 2% 3% প্রফিট থাকে, তারা অঙ্ক কোথাও ভুল করতেছেন। অ্যামাজন আপনার কাছ থেকে নিবে 30%। অ্যামাজন ফি, এফবিএ ফি, সব ফি মিলায় নরমালি 20% টু 30% বা 35% ক্যাটাগরি টু ক্যাটাগরি ভ্যারি করে। গেল। এরপরে হচ্ছে 30% হচ্ছে অ্যাডভার্টাইজিং ফি, তাহলে 60% গেল, থাকে কত? 40%। আপনার প্রোডাক্টের আমি কস্টিং কত বললাম? সোর্সিং 20, কত হইলো? 80%। বা অনেক সময় দেখবেন যে খুব কম্পিটিটিভ প্রোডাক্ট হইলে হয়তো পারবেন না, আপনাদের আরো 5% বেশি লাগবে, তাহলে পারে 25%, তাহলে কত হইলো? 85। কত থাকে? 15%। 15% আপনার প্রফিট থাকে। সো 2% 3% কোথা থেকে আসছে আমি জানি না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ভাইয়া অ্যামাজন 30% এর বেশি না। সাপোজ আমি $20 একটা প্রোডাক্ট অ্যামাজনে প্রায় $7.5 উপরে নিয়ে যাই। এটা হচ্ছে ডিপেন্ড করে ক্যাটাগরি টু ক্যাটাগরি। আমি তো বললাম যে ক্যাটাগরি টু ক্যাটাগরি ডিপেন্ড করে, কোন ক্যাটাগরিতে 27%, কোন ক্যাটাগরিতে 37%, কিন্তু 37%-এর উপরে আসছে বলে আমার জানা নেই। 37% কি ইভেন 35-এর বেশি নাই কোন ক্যাটাগরিতে, এখন আমি জানি না, থাকতে পারে, নতুন করে অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো নর্মালি আমি দেখছি 33% পর্যন্ত থাকে। সো আপনি যদি বলতেছেন যে 20%-এর $7 অ্যামাজন নিয়ে নিচ্ছে, ঠিক আছে নিল, 7% মানে কত ডলার, কত পার্সেন্ট? 33% মনে হয়, রাইট? জি জি। 33% হইলো। তারপরে আপনি অ্যাডভার্টাইজিং এর জন্য ধরেই নেন যে আপনার 30% খরচ হবে, তাহলে 66% হইলো, থাকে কত? 33%। এর মধ্যে থেকে আপনার যদি প্রোডাক্টের কস্ট আপনার 20% থাকে, তাহলে পারে আপনার প্রফিট থাকবে কত? 33 তো 13% থাকবে প্রফিট। আবার যদি আপনার আরো 5% বেশি খরচ হয়ে যায়, তাহলে পারে থাকবে 8% প্রফিট। তো 2% 3% কিভাবে আসছে আমি জানি না, আপনাদের হিসাবে কোথাও গোলমাল হচ্ছে। আর 2-3%-এর জন্য আপনি তো বিজনেস করবেন না, আপনার মিনিমাম 10%-এর উপরে প্রফিট থাকতে হবে। 10 to 30%, এটা হচ্ছে রেঞ্জ। এর নিচেও না,
আর এর বেশি হইলে হইতে পারে, কিন্তু এর বেশি হওয়াটা ডিফিকাল্ট। সো এটাই। তাহলে ভাইয়া দেখা যায় যে মার্কেটে অন্যান্য সেলাররা একটা প্রোডাক্ট $20 to $22 সেল করতেছে, তো আমি 10% প্রফিট করতে হলে আমার প্রোডাক্টের 25+ সেল করতে হবে, $25 উপরে। জিনিসটা অলওয়েজ এরকম না যে আপনি কততে বিক্রি করতেছেন, জিনিসটা বরঞ্চ এরকম যে আপনি কততে কিনতেছেন, রাইট? আপনি কেনার সময় যদি প্রফিট করতে না পারেন, আপনি বিক্রি করার সময় প্রফিট করতে পারবেন না। এখন যেটা হয়, সোর্সিং করতে যে অনেকে ভালো মতো সোর্সিং করতে পারে না, থার্ড পার্টি মানুষের কাছ থেকে কিনে, অনেক রকম ব্যাপার আছে এখানে। সো রাইট প্রাইসে রাইট প্রোডাক্টটা না পাইলে কি হবে, আপনি ধরেন যে সবাই কিনতেছে বা 5 জন কিনতেছে $2, আর বাকি সবাই মার্কেটে কিনতেছে ধরেন যে $3.5, $1.5 তো ওইখানে আমার চলে গেল, 10% তো আমার এখানে শেষ। আর এখন এই যে টুল আসছে না, কিছু টুলগুলা হচ্ছে প্রোডাক্টের সাপ্লায়ার পর্যন্ত বের করে দেয়, প্রোডাক্টও বের করে দেয়, প্রোডাক্টের সাপ্লায়ারও বের করে দেয়। 1 মিলিয়ন সেলার থাকলে পারে 1 মিলিয়ন সেলাররাই ওই টুলটা ইউজ করে, সবাই একই প্রোডাক্ট পায়, সবাই একই সাপ্লায়ার পায়। তখন যারা অ্যাকচুয়ালি সাপ্লাই করে তারা কি করে, তারা প্রোডাক্টের প্রাইস বাড়ায় দেয়। কি হইলো, গেমটা নষ্ট হয়ে গেল না? এইসব টুল ব্যান করা উচিত। সো সবাই একই প্রোডাক্ট বের করতেছে, সবাই একই সাপ্লায়ারের কাছে যাচ্ছে, সবাই একই প্রাইসে প্রোডাক্ট কিনতেছে, তাহলে পরে বাকি থাকলো কোন গেমটা? বাকি তো কিছু নাই। সো প্রোডাক্টটা রাইট প্রাইসে সোর্সিং করতে হবে। আপনি বেশি দামে বিক্রি করবেন এটা পরে চিন্তা করেন, আগে চিন্তা করেন যে আপনার নরমালি প্রোডাক্ট যখন আপনি সোর্সিং করবেন 20% বা 25% ম্যাক্সিমাম, এর বেশি ধরেন আপনার $10 প্রোডাক্ট $2.5 আপনাকে কিনতে হবে, কিনে পাঠানো পর্যন্ত সব মিলাই আপনার $2.5 থেকে $3 মধ্যে ক্লোজ করতে হবে। এর বেশি যদি করেন আপনি প্রফিট করতে পারবেন না, এটাই। সো আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন এই আশাটা আগে না করাটাই বেটার, কারণ আপনার চেয়ে কম প্রাইসে মানুষ বিক্রি করতেছে, তারা পারতেছে কিভাবে? তারা পারলে আপনাকেও পারতে হবে। আপনি পারতেছেন না, তার মানে হচ্ছে আপনি সোর্সিংটা আপনার ঠিক হয় নাই। তার মানে ভাই আমাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এখন মানে একটা আছে প্রোডাক্ট রিসার্চের জন্য প্রোডাক্ট সোর্সিং এর যে বিষয়টা ওইটা ক্লিয়ার করা, তারপরে আমরা অবশ্য একটা রাইট, করতে পারবো। আগে প্রোডাক্ট রিসার্চ, ভালো প্রোডাক্ট পাবেন, তারপরে হচ্ছে সোর্সিং, তারপরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সোর্সিং করাটা। আমরা তো মূলত আলিবাবার যে প্রাইস দেওয়া থাকে ডিফল্ট প্রাইস, ওই প্রাইজের উপরে আমরা করি, রিসার্চ করি এখন পর্যন্ত। না ওইটা ঠিক আছে, ডিফল্ট প্রাইসিং করতেছেন, কিন্তু আপনি যখন নেগোসিয়েশনে যাবেন তখন প্রাইস চেঞ্জ হবে। আপনি 10টা 20টা 30টা সাপ্লায়ারের সাথে কথা বলার পরে আপনি দেখবেন যে অ্যাকচুয়াল প্রাইস কত। তারপরে আপনারা যে মেইন প্রোডাক্ট রিসার্চের শীট বানাচ্ছেন সেখান থেকে ধরেন যে এমন কোনো প্রোডাক্ট পাইলেন যেটা অনেক বেশি দাম পড়ে যায়, ওই প্রোডাক্টটা তখন আর নিবেন না, ওই প্রোডাক্টটা তখন ক্যান্সেল করবেন, করে অন্য প্রোডাক্ট দেখবেন যে ওই প্রোডাক্টটা ভালো প্রাইসে সোর্সিং করতে পারতেছেন কিনা আপনি। ক্লিয়ার? একটা কোশ্চেন আসছে, কম্পিটিটরসদের এক এক প্রোডাক্টের এক এক ধরনের এফবিএ ফি দেখায়, তাই কারো 7%, কারো, হ্যাঁ নর্মাল তো এটা। এক একটা ক্যাটাগরির অ্যামাজন ফি এক এক রকম, যার কারণে এক একটা প্রোডাক্টের প্রফিট এক এক রকম, কিচ্ছু করার নাই এখানে। এই জন্য প্রোডাক্ট রিসার্চের সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, দ্যাটস ইট। না সেম প্রোডাক্টের ক্ষেত্রে হয় কি যে এফবিএ ফিটা এক এক রকম আসে, সেই ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম যে ডাইমেনশনের যে ব্যাপারটা, প্যাকেজিং ডাইমেনশন, একজনেরটা বেশি, যারটা বেশি সে তার এফবিএ ফিটা বেশি আসতেছে, যারটা কম। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমরা যদি সাপ্লায়ারের সাথে কথা বলি সেই ক্ষেত্রে কি প্যাকেজিং ডাইমেনশনটা কমানো সম্ভব? হ্যাঁ, কমানো সম্ভব। অনেকে হচ্ছে যে প্যাকেজিং ডাইমেনশনটা এমন একটা ব্যাপার যে আপনি 2-3 সেন্টিমিটারের জন্য আপনার অনেক কষ্ট হয়ে যেতে পারে। এটা লক্ষ্য করলাম। ঠিক আছে, সো আপনারা যখন প্রোডাক্ট সিলেক্ট করবেন চেষ্টা করবেন যে এমন কোনো ইনোভেটিভ প্যাকেজিং বানানোর, যেই প্যাকেজিংটা দিয়ে আপনার প্রবলেমও সলভ হয়, আবার আপনি ছোটও রাখতে পারেন। ঠিক আছে, প্যাকেজিং বড় করবেন না, যত কম্প্যাক্ট প্যাকেজিং করা যায় তত বেটার। কম্প্যাক্ট প্যাকেজিং হইলে আপনার এফবিএ ফি অনেক কমে যায়, আর যত অনেকে না বুঝে অনেক বড় প্যাকেজিং করে ফেলে। ওকে, সো আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নাই, আমি আর কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না।
সো আমি আপনাদের একটু ওভারঅল একটু আপডেট নিই। আপনাদের এখন পর্যন্ত ওভারঅল প্রোডাক্ট রিসার্চ কেমন ছিল? আপনারা মোটামুটি বুঝতে পারছেন? আপনারা স্যাটিসফাইড এখন পর্যন্ত প্রোডাক্ট রিসার্চ নিয়ে? প্রোডাক্ট রিসার্চ হচ্ছে যে জাস্ট একটা পার্ট, এরকম আরো অনেকগুলো পার্ট থাকবে এই ফুল ট্রেনিং প্রোগ্রামটাতে। সো আমি জাস্ট একটা ফিডব্যাক চাই যে আপনাদের কেমন লাগছে প্রোডাক্ট রিসার্চ পার্টটা। আপনারা ক্লিয়ারলি সব কোশ্চেনের অ্যান্সার পাইছেন কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা? আপনারা যদি একটু ফিডব্যাক কমেন্ট চ্যাট বক্সে একটু টাইপ করেন। প্রসেসটা বুঝছি, অনেক প্র্যাকটিস করতে হবে। ট্রু, ভেরি ট্রু। প্রসেসটা বোঝাটাই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা প্রসেসটাই আপনাদেরকে বুঝাইতে পারবো যে হাউ ইট ওয়ার্কস। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার 3 মাসও লাগতে পারে প্রোডাক্ট রিসার্চ করতে। সো যত বেশি, কারণ এখানে দেখেন যে আপনি মানে যখন অ্যামাজনে বিজনেস করতেছেন, আপনি পৃথিবীর 100-150টা কান্ট্রির সেলারদের সাথে ফাইট করতেছেন, আপনি গ্লোবালি ফাইট করতেছেন, গ্লোবাল স্ট্যান্ডার্ডে ফাইট করতেছেন। তাহলে আপনার পুরো প্রসেসটাও গ্লোবাল স্ট্যান্ডার্ডেরই হইতে হবে, না হলে পরে আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেতে পারবেন না। সো যেহেতু আপনার গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেতে হবে এবং সবার সাথে ফাইট করতে হবে, 5 মিলিয়ন অ্যামাজন সেলারের সাথে, তাহলে পরে আপনার কষ্ট করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, অনেক স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, প্রবলেমগুলো বের করতে হবে, সলভ কিভাবে করবেন এটা বের করতে হবে। এটা একটা রিয়েল বিজনেস, এটা কোনো পার্ট টাইম বিজনেস না। সো এই জন্যই প্রসেসটা বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে কাজ করে এই এন্টায়ার প্রসেসটা, এখানে ছোট ছোট, আপনাদেরকে প্রথমেই বললাম যে এখানে ছোট ছোট অনেকগুলো পার্ট আছে। এই সবগুলো পার্ট যখন আপনি ভালো মতো বুঝবেন, তারপরে আপনি একটা ভালো বিজনেস দাঁড়া করাইতে পারবেন। সো এখানে প্রসেসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। সো আপনারা যদি কোনো কিছু না বোঝেন, সাথে সাথে যেই পার্টের ট্রেনার যেই থাকুক তাকে কি কোয়েশ্চেন করবেন। এবং আমি শিওর যে আমাদের এমন কোনো ট্রেনার নাই যারা অ্যামাজনের সাথে লং টার্মে কানেক্টেড না। এভরি সিঙ্গেল ওয়ান ইজ কানেক্টেড উইথ অ্যামাজন ফর লং টার্ম। সো এমন কোনো কোয়েশ্চেন নাই যে কোয়েশ্চেনের অ্যান্সার আপনি পাবেন না। কিন্তু প্রবলেম হচ্ছে যে ফেল করে কেন? মানুষ ফেল করে কারণ তারা নিজেরা সময় দেয় না, তারা নিজেরা প্র্যাকটিস করে না। দ্যাট ইজ দ্য only one and only reason. Okay, so feedback আমি দেখলাম যে everyone is saying যে প্রসেসটা ক্লিয়ার, তারা জিনিসটা বুঝছে, কিন্তু প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। প্র্যাকটিসটা হচ্ছে যে সবাই কনসার্ন। সো যেহেতু বিজনেস করতে নামবেন, বিজনেস করবেন, ডেফিনেটলি আপনাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। এটার কোনো শর্টকাট নাই, প্রিটি সিম্পল। $500 দিয়ে কি শুরু করা যাওয়া সম্ভব? $500 দিয়ে শুরু করা সম্ভব না, একদম প্রিটি ফরওয়ার্ড কথা। $500 আপনি বিজনেস করতে পারবেন না। আপনার যদি 4-5 লাখ টাকা না থাকে, মিনিমাম 4-5 লাখ টাকা যদি না থাকে, ইউ শুড নট স্টার্ট অ্যামাজন বিজনেস, নেভার। এভরিথিং গোয়িং ওয়েল, স্টিল অ্যাডাপ্টিং উইথ দ্য প্রসেস এন্ড রিসার্চ। পারফেক্ট, পারফেক্ট, ঠিক আছে। সো হোপফুলি আপনারা সবাই ভালো মানে মোটামুটি শিখতে চাচ্ছেন, শিখতেছেন, আপনারা বুঝতেছেন। জাস্ট কিপ আপ এবং আপনারা অনেক ভালো করবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রি টোটাল কস্ট কত? ব্র্যান্ড রেজিস্ট্রি টোটাল কস্ট হচ্ছে আপনার অ্যারাউন্ড $800 থেকে $1400 পর্যন্ত লাগে, ডিপেন্ড করে। যখন আসবে এই প্রসেসটা তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন এই প্রসেসটা। এটা এখনই এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, বাট নর্মালি ধরে রাখেন 800 থেকে 1400। একটা প্রোডাক্ট রিসার্চের ডাটা রিভিউ করেন। প্রোডাক্ট রিসার্চের ডেটা আমি আসলে এখন যেহেতু আর প্রোডাক্ট রিসার্চ করি না, সো ডেটাগুলো রিভিউ আমি করব না। প্রোডাক্টের ডেটাগুলো রিভিউ করবে আমাদের টিমের ইফতেখার আছে, উনি করবে প্রোডাক্টের ডেটাগুলো। সো আমি জাস্ট এখন এই জিনিসগুলো থেকে একটু হচ্ছে যে ডিফারেন্ট টপিক নিয়ে আমি আসলে এখন কনসেন্ট্রেট করতেছি, দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আমি এখন করি না। বাট ডেফিনেটলি আপনারা যেহেতু করতেছেন, সো আপনারা নেক্সট ক্লাসে বা অন্য যে কোনো ক্লাসে হচ্ছে যে
ইফতেখারকে বললে ও আপনাদের এই প্রোডাক্টগুলা রিভিউ করে দিবে, and you will get a very good feedback. So there is no more question, এবং আমার মনে হয় আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। সো আপনারা, আই হোপ যে আপনারা হয়তো একটু কি বলবো যে একটা রিফ্রেশমেন্ট ক্লাস দরকার ছিল, যেখানে আসলে শুধু স্টাডি না, স্টাডির পাশাপাশি একটু মোটিভেশন, একটু রিয়েল লাইফ কথাবার্তা, কিভাবে কাজ করে জিনিসগুলা, এই জিনিসগুলো আপনাদের একটু দরকার ছিল। সো যার কারণে আমি আজকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করছিলাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে জয়েন করার জন্য। আর হচ্ছে আপনাদের যেহেতু হোমওয়ার্কটা ডিউ আছে, আপনারা হোমওয়ার্কটা জমা দেন, তাড়াতাড়ি করে জমা দেন। নেক্সট উইকে ক্লাস হবে আপনাদের নেক্সট স্যাটারডেতে। তো নেক্সট স্যাটারডেতে আপনারা তার আগে ট্রাই করবেন জমা দেওয়ার জন্য, তাহলে পরে রিভিউ করতে আমাদের খুব ইজি হবে। সো টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। নাও রেকর্ডিংটা অফ করে দেন।